ওরে আস্তে আস্তে নামারে, অনেক দামি জিনিস রয়েছে। আপনি চিন্তা করবেন না বাবু, আমরা ওসব ভালো করে গুছিয়ে নামিয়ে দিচ্ছি। এই গায়ে নতুন বুঝি? আগে তো কোনোদিন আপনারই দেখিনি। হ্যাঁ, আমি এই গ্রামে নতুন। এই তো এই বাড়িটা কম দামে পেয়ে গেলাম, তাই কিনে নিয়েছি। তা বেশ করেছেন। আমাদের কমলপুর গ্রাম কিন্তু খুব ভালো বাবু। আসলে কি বলতো, আমি হলাম গিয়ে ভবঘুরে মানুষ। এক জায়গায় আমার বেশি দিন মন টেকে না, দেখি এখানে কতদিন ভালো লাগে। আগে না করতাম, আমাদের গ্রাম অতি মনোরম জায়গা, একবার কেউ এখানে এলে আর যেতে চায় না। আপনার থাকুন, মন বসে যাবে। বেশ তো, দেখো না ওই লোক দুটো একা এত জিনিস নামাতে পারছে না, তুমি যদি একটু হাত লাগাও বড় উপকার হয় ভাই। তোমার যা পারিশ্রমিক আমি সব মিটিয়ে দেবো। কি যে বলেন কর্তা, আমি করে দিচ্ছি। এই বলেই নগেন তাড়াতাড়ি হাত লাগিয়ে মালগুলোকে ভিতরে নিয়ে যেতে শুরু করলো। হ্যাঁ, এই নিন কর্তা, এই সব জিনিস ঘরে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? সত্যি তুমি আমার বড় উপকার করলে নগেন। এই নাও, এটা রাখো। এ বাবা, এই কি করছেন কর্তা? আপনি আমাদের গ্রামে সবে এসেছেন, আপনি আমাদের অতিথি, আমি কিছুতেই টাকা নিতে পারবো না। আরে বাবা, তা বলে কি হয়? তুমি এতক্ষণ ধরে কাজ করলে, তার বিনিময়ে কিছু নেবে না? আমার মাফ করবেন বাবু, আমি পারবো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে এই বেলা না হয় এখানে খেয়ে যাও। তা বলছি, তোমার বাড়ি কোথায় আর কি কাজ করো তুমি? আর কাজ, একটা কাজের জন্যই তো হয় নয় ঘুরছি বাবু। বর্ষাকালে কারণ না কারণ জমিতে চাষের কাজ দিতে যায়, কিন্তু বাকি সময়ও এই বড্ড সমস্যা হয়। এই কোনো দিন একবেলা কিছু জোটে, কোনো দিন কিছুই না। আরে এ তো না চাইতেই জল পেয়ে গেলাম। আমিও ভাবছিলাম একটা লোক পেলে মন্দ হয় না। তা তুমি আমার কাছেই কাজ করো না, আমি তোমায় বেতন দেবো। আপনি আপনি আমায় কাজ দেবেন বাবু? হ্যাঁ, আমি রান্না বান্না, ঘরের কাজ, বাজার করা সব পারি, সব করে দেবো বাবু। বেশ 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 বেশ, তবে তাই হোক। একটু নিজের মতন করেই সবটা দেখে নিও, কেমন? এইভাবেই শুরু হলো নরেন্দ্র আর নগেনের প্রথম আলাপ। ধীরে ধীরে নগেন নরেন্দ্রের ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে দিল। নরেন্দ্র দিন রাত অবসর যাপন করে, বই পড়ে আর ঘুরে বেড়ায়। একদিন নরেন্দ্র খেতে বসেছে, এখন নগেনই ওর রান্নাবান্না করে দেয়। কথা, এই খবর শুনেছেন? এই গ্রামে নাকি নতুন আতঙ্ক শুরু হয়েছে। এই পরশুদিন রাতে পুকুর পাড়ে ঘোষালের ছোট ছেলের পেট কাটা লাশ পাওয়া গেছে, বুঝলেন? কি বলিস কি রে? কোনো হিংস্র পশুর হামলা হলো নাকি? আগে কোথা, আমাদের গ্রামের আশেপাশে তো কোনো জঙ্গল নেই যে পশু আসবে। তাছাড়া আগে তো কখনো এমন হয়নি। এই লোকে বলছেন নাকি কোনো নরখাতকের কাজ, বুঝলেন? বাবা, আমার তো শুনেই ভয় লাগছে রে। কোথাও একটু শান্তির খোঁজে এলাম, আর এখন কি সব শুনছি। তা যাদের পরিবার আছে তাদের তো আরো চিন্তা। হ্যাঁ, ওই জন্যই তো আমি ভাবনা শেষ হয়ে যাচ্ছি কর্তা। ঘরে বউ একা থাকে সারাদিন, রাতে আমি একা ফিরি, কি জানি কখন কি হয়। তুই যখন এত দুর্ভাবনা করছিস, তখন একটা কাজ কর, তোর বউকেও বরং এখানে নিয়ে আয়। পেছনের ঘরে দুজনে থাকবি তাহলে, আর তোকেও রাতে ফিরে যেতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না। এই বউ এখানে থাকলে আমিও শান্তি পাবো আর কি, বুঝলেন? নগেন সেদিনই তার স্ত্রী মালতীকে নিয়ে নরেন্দ্রর বাড়িতে চলে এলো। এদিকে গ্রামে মৃত্যুর খবর যেন ক্রমশ বেড়ে চলেছে। কখনো ঘোষপাড়ায়, আবার কখনো মিট্টির পাড়ায় মানুষের বীভৎস রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু কে বা কারা কেন এমন করছে সেটা কেউই বুঝতে পারছে না। মালতী, গ্রামের অবস্থা মোটেই ভালো নয়। কইটা নিজের খেয়ালে থাকেন, তুমি কিন্তু দরজা খুলবে না। হ্যাঁ, আরে বাবা, তুমি এত চিন্তা করো না গো, আমি সতর্ক থাকবো। না আসলে চারদিকে যা হচ্ছে কেন জানি আমার খুব আতঙ্ক হচ্ছে, বুঝলে? এবার আগে তো কখনো এমনটা হয়নি। এই তুমি খগেন মিত্রের দেওখানে দেখেছিলে? ও বাবা, কি ভয়ঙ্কর! ভোলানাথ ভোলানাথ, রক্ষে করো বাবা, রক্ষে করো। নাও এবার শুয়ে পড়ো দেখি, অনেক রাত হলো তো। দূরে কোথাও একটা পেঁচার বিচ্ছিরি ডাকে মালতীর ঘুম ভেঙে গেল। মালতী হঠাৎই খুব ক্ষীণ একটা শব্দ শুনে জানলার কাছে এগিয়ে যেতেই দেখল একটা ছায়ামূর্তি বাইরের দরজা খুলে বেরোচ্ছে। চাঁদের এক ফালি আলোয় মালতী দেখল মূর্তির সারা শরীর চাদর দিয়ে ঢাকা। অতি সন্তর্পণে নিঃশব্দে সে বাইরে বেরিয়ে গেল। কর্তাবাবু! মামা,
চারিদিকে কি অন্ধকার! এখনো বাড়ি পৌঁছতে প্রায় 1 ক্রোশ পথ বাকি। এদিকে চাঁদের আলো বিশেষ নেই। ভয় যেন প্রাণ শুকিয়ে যাচ্ছে। এই রাত দুপুরে একা একা কোথায় যাচ্ছ হে? কে ওখানে? আমি এই গ্রামেরই বাসিন্দা। তোমাকে দেখে ভাবলাম দুজনে পথ চলা যাবে। ও, আপনি যেন আমার বাঁচালেন। একা একা কি যে ভয় লাগছিল। ভয় লাগছিল? কিন্তু কেন? কিছু হয়েছে বুঝি? ও, আপনি শোনেননি? গ্রামে আতঙ্ক শুরু হয়েছে। এক অজানা কেউ গ্রামের মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করেছে। ওই বাবা, সে কি ভয়ঙ্কর দৃশ্য! তা কি দরকার বলো তো এইসব করার? ছি 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 ছি, এ তো ভারী অন্যায়। কিছু আপনি এই গ্রামের বাসিন্দা হলেও কিছু জানেন না। তাছাড়া এত রাতে এইভাবে চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন কোথায়? এই যাচ্ছিলাম কিছু একটা সন্ধানে, কিন্তু সেটা যে এত সহজে পেয়ে যাব সেটা ভাবিনি। আপনি কে? তোর জম। চোখের নিমেষে নরেন্দ্রের হাতের ছুরিটা অসহায় লোকটার শরীরে আমূল বিঁধে গেল। লোকটার শেষ আর্তনাদের সাথে সাথেই নরেন্দ্রের মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সে নিজের হাতটা ঢুকিয়ে দিল লোকটার শরীরে। একসাথে অনেকটা রক্ত ছিটকে এসে লাগলো নরেন্দ্রের মুখে। এক ফালি চাঁদটাকেও যেন মেঘ এসে ঢেকে দিল। কথা, আপনি কি কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন? আমি রাতের বেলা? আমি আবার কোথায় যেতে যাব? কি বলছিস? কথা, আপনার জামায় রক্তের দাগ কেন? কি কি রক্তের দাগ? হ্যাঁ, রক্তের দাগ কেন হবে? ও হ্যাঁ, তো আমি ওই বাজারে গিয়ে মাংস এনেছিলাম না, সেটারই দাগ হবে। কিন্তু বাজার তো আমি কই কর্তা, আপনি তো বাজারে যান না। তাছাড়া আপনার জুতোতেও দেখলাম রক্তের ছিটে। এই নগেন, তফসিলদারের মতন প্রশ্ন করছিস কি রে? আমি বললাম তো হয়তো রক্ত ছিটকে এসে লেগেছে। যা আমার জন্য 1 কাপ চা করে নিয়ে। কি হলো? কি কথাটা কানে যাচ্ছে না নাকি? কাল রাতে মালতী আপনাকে ঘর থেকে বেরোতে দেখেছে বাবু। বিষয় জটিল হচ্ছে নরেন্দ্র। পরদিন নগেনের মরা কান্নার তীব্র শব্দে নরেন্দ্রের ঘুম ভাঙল। সে ধড়ফড় করে উঠে বাইরে বেরিয়ে দেখল স্বামী স্ত্রীতে বড় ভাব ছিল গো, কি যে সব বোনাস হয়ে গেল। আহা, মালতী বড় ভালো ছিল। কি জানি কোন দিকে আমাদের সময় ঘনিয়ে আসবে। নগেন রে, একটু শান্ত হ, বাবা নিজেকে সামলা। কি করে শান্ত হবো বলতে পারো? মালতী ছাড়া আমার যে কেউই নেই। বলেছিলাম ওকে আমি সাবধান থাকতে, কিন্তু ও শুনলো না। নগে নগে নিজেকে সামলা। তোকে এইভাবে কাঁদতে দেখলে যে মালতী মরেও শান্তি পাবে না রে। শান্ত হ বাবা, শান্ত হ, শান্ত হ। নগেন, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। এবার একটু স্বাভাবিক জীবনে ফের। আমার জীবনটায় যে স্বাভাবিক রইল না কর্তা। মালতী যেন আমার সব হাসি খুশি নিয়ে চলে গেল। নগেন, আমার আর এখানে ভালো লাগছে না রে। এই মৃত্যু মিছিল দেখতে দেখতে আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি। এবারে আবার বেরিয়ে পড়তে হবে আমায়। তার মানে আপনি আপনি চলে যাবেন কর্তা? হ্যাঁ নগেন, আমি কালই এই গ্রাম ছেড়ে চলে যাব। আমার আমার আর কিছু ভাল লাগছে না। তো ভাই কর্তা, আমাকে এইভাবে ফেলে যাবেন না। আমি বড় একা হয়ে গেছি। আমি আপনার সঙ্গে ঘুরে বেড়াবো, কিন্তু এখানে থাকতে পারবো না। না 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 নগেন, তা হয় না। তুই সংসারী মানুষ। তাছাড়া এই গ্রাম তোর জন্মভূমি, কর্মভূমি। এই গ্রাম ছেড়ে তুই বাঁচবি না। আর মালতীর স্মৃতি, সেসব তো এখানেই রয়েছে। তুই এখানে থাক, ভালো থাকবি। নগেন আর কিছুই বলল না, মাথা নিচু করে রইল। নরেন্দ্র নিজের জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। সময় কাটতে থাকলো নদীর স্রোতের মতো। নগেন তখন করিমপুর গ্রামের মুখার্জি বাড়িতে কাজ করে। মুখার্জি গিনি এসে বললেন, নগেন, এই নগেন, এই বলি চিলেকোঠার ঘরটা ভালো করে পরিষ্কার করবে কিন্তু। কতদিনের পুরনো জিনিস পড়ে রয়েছে কে জানে। আচ্ছা, কিন্তু আমি সবটা ঝেড়ে মুটে সাফ করে দিচ্ছি।
করে সম্ভব? এই যে কর্তাবাবুর ছবি, এই এক মুখ এক রং, চেহারা যেন একরকম রয়েছে, কিন্তু মুখুটিয়া বাড়িতে কর্তাবাবুর ছবি এলো কি করে? হ্যাঁ, না 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 না, আমাকে কোনো গিন্নিমাকে জিজ্ঞেস করতে হবে। ওমা, এর মধ্যে তো সব পরিষ্কার করা হয়ে গেল। আমি যে বললাম সবটা ভালো করে করবি। ও গিন্নিমা, আমার কাজ হয়নি, আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য ছুটে এলাম, বুঝলেন? বলছি এটা কার ছবি? ও, এইটা এইটা তো আমাদের এই গ্রামে একবার এক ভদ্রলোক এসেছিলেন, নামটা কি যেন ছিল, মনে পড়ছে না ঠিক। এই আজ থেকে 30 বছর আগের কথা তো, তখন আমরা খুব ছোট। কি তখন আপনি ছোট ছিলেন? কিন্তু আমি যখন কর্তাবাবুকে দেখেছিলাম তার চেহারায় যে হুবহু একই রকম ছিল, কি করে সম্ভব? এই হ্যাঁ হ্যাঁ, তাপস কাকু, বুঝলি? মনে পড়েছে, তার নাম ছিল তাপস। আমাকে আর বোনকে বড় ভালোবাসতো কাকু, মিষ্টি বিস্কুট কিনে দিত। এই তখনই এই ছবিটা তোলা হয়েছিল। হ্যাঁ, তারপরে তারপরে কি হলো? সেই সময় আমাদের গ্রামে হঠাৎ করেই এক অদ্ভুত আতঙ্ক সৃষ্টি হয়। কোনো অদৃশ্য শক্তি যেন মানুষকে নৃশংসভাবে হত্যা করতে থাকে, মানুষকে মেরে তার বুক চিরে নাড়ি ভুঁড়ি বের করে নিত। ও বাবা, সে কি নৃশংস! তারপরে? সেই সময় তাপস কাকু আমাদের বড় আগলে রাখতেন, বাইরে বেরোতে দিতেন না, কিন্তু সবই বিফলে গেল। একদিন আমার বাবার রক্তাক্ত দেহ উঠোনে পাওয়া গেল। ও বাবা, কি ভয়ঙ্কর! তারপরে কি হলো গিন্নিমা? এরপরেই তাপস কাকুর মন উঠে গেল। এই নৃশংসতা তিনি আর সহ্য করতে পারছিলেন না। কিছুদিনের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যান। কিন্তু নগেন, তুই এত কথা জিজ্ঞেস করছিস কেন বলতো? কি? ও কিছু না গিন্নিমা, আমি ঘরটা যাই, পরিষ্কার করে আসছি। কর্তাবাবু আসলে কি কি করে একজন ব্যক্তি বছরের পর বছর একই রকম থাকতে পারেন? কখনো নরেন্দ্র, কখনো তাপস, না জানি আরো কত রহস্য রয়েছে। না 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 না, ওই মৃত্যুর সঙ্গে নিশ্চয়ই কর্তার কোনো সম্পর্ক আছে, আর সেটা আমাকে জানতেই হবে। আর আমাকে সাহায্য করতে পারে কর্তার এই ছবিখানা। আমি এই ছবিখানা আজই খবরের কাগজে দেব। হ্যাঁ, এটাই একমাত্র পথ। যেমন ভাবা তেমন কাজ। নগেন প্রবল উৎসাহী হয়ে সেদিনই খবরের কাগজের অফিসে গিয়ে নরেন্দ্রর ছবির সমেত বিজ্ঞাপন দিল। নিচে লেখা রইল, এই ব্যক্তিটিকে কেউ চিনলে সত্বর যোগাযোগ করুন। বেশি দিন অপেক্ষা করতে হলো না। কয়েকদিনের মধ্যেই নগেনের কাছে যেন চিঠির পর চিঠি আসতে শুরু করলো। নগেন দেখল কোনো চিঠিতে লেখা, এই চিঠিতে লিখেছে ব্যক্তিটির নাম উজ্জ্বল সাহা। ইনি 10 বছর আগে আমাদের গ্রামে এসেছিলেন, হঠাৎ করেই আসেন এবং হঠাৎ করেই উধাও হয়ে যান। কিন্তু সেই সময় আমাদের গ্রামে হঠাৎ করে অদ্ভুত এক হত্যালীলা শুরু হয়েছিল। ব্যক্তির নাম উদয় মণ্ডল। ইনি বেশ কয়েক বছর আমাদের গ্রামে ছিলেন, কিন্তু হঠাৎ করেই চলে যান। তবে ওই সময় আমাদের গ্রামে এক নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, আর তখন এই ভদ্রলোক খুব সাহায্য করেছিলেন। এ ভগবান, কি অদ্ভুত কাণ্ড! আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, কিন্তু এখন এই লোকটা রয়েছে কোথায়? এই ভদ্রলোকের নাম হরেন সামন্ত। ইনি বর্তমানে আমাদের গ্রাম হরিপুরের উত্তর প্রান্তের এক বাড়িতে বাস করছেন। কিন্তু এই বিজ্ঞাপনের কারণ কি সেটা তো বুঝলাম না, কারণ ইনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। না 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 না, এই মানুষ মারার খেলা এবার তোমাকে বন্ধ করতে হবে কর্তা। আমি তোমার খেলা ধরে ফেলেছি। আমাকে চিনতে পারলেন কর্তা? আরে নগেন যে, তুই এখানে? আমার ঠিকানা পেলে কি করে? ইচ্ছে থাকলেই উপায় হয় কর্তা। আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি তো ভুলতে পারিনি। তাই তো দেখছি। হায়, ভেতরে আয়। বেশ
বয়স্ক লাগছে রে তোকে। সময়ের সাথে সাথে বয়স বাড়ায় যে স্বাভাবিক কথা, কিন্তু আপনার বয়স যেন আজও থমকে রয়েছে। হ্যাঁ, এই যাই হোক, এই কাছে এসেছিলাম, খবর পেলাম আপনি এখানে আছেন, তাই চলে এলাম কর্তা। তা বেশ করেছিস। এবারে বস, এত দূর থেকে এলি একটু শরবত খা দেখি, যা গরম বাইরে। না কর্তা, আমার শরবত লাগবে না। হ্যাঁ ধুর, এতদিন তুই আমার এত সেবা করেছিস, আর এখন আমি তোর এটুকু আতিথেয়তা করতে পারবো না? তাই কি হয় নাকি? নে নে, খেনে দেখি। এখন লাগছে কেন? মনে হচ্ছে কেন? ঘর অন্ধকার। নগেন ধীরে ধীরে চোখ খুলতেই দেখল নরেন্দ্র ঘরের মধ্যে পায়চারি করছে। ঘরের মধ্যেখানে রাখা টেবিলের উপরে একটা মোমবাতি জ্বলছে। বাহ 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 বাহ, এই তো দিব্যি জ্ঞান ফিরেছে। আমি আবার চিন্তা করছিলাম যে শরবতে আবার ওষুধের পরিমাণ বেশি হয়ে যায়নি তো। আপনি আমার শরবতে ওষুধ মিশিয়েছিলেন কর্তা? হ্যাঁ, নইলে কি করে সবটা জানতাম বল? আমি এতদিনে এত জায়গায় থেকেছি, এত মানুষকে বোকা বানিয়েছি, কিন্তু কেউ কখনো আমাকে ধরতে পারেনি। আর তুই একটা একটা ছোট্ট গ্রামের তুচ্ছ চাকর কিনা আমার ঠিকানা খুঁজে চলে এলি। শয়তান, আপনি অমানুষ। তুই নিজেও মানুষগুলোকে খুন করতি। তুই সেই খুনি, তাই না? ঠিক 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 ঠিক। আর আর এই উত্তর দেওয়ার জন্য তুই পেয়ে যাচ্ছিস একটা পুরস্কার। কেন কেন এমন করছিস? তুই কিসের জন্য? কি ক্ষতি করেছিস ওরা তোর? হ্যাঁ, কি ক্ষতি করেছিস? ক্ষতি? ক্ষতি কেন করবে? আমার ক্ষতি করা যে অত সহজ নয় রে নগেন। আমিও কি চেয়েছি ওদের মারতে বল, কিন্তু কি করব বল? এই মন যে বারবার খেতে চায়। কি খেতে চায় জানিস? মানুষের মাংস খেতে চায়। মানুষের মাংস? কি বলছিস তুই? তুই মানুষগুলোকে মেরে তোর তাদের মাংস খেতাম। মানুষের শরীরের এক বিশেষ অংশ আমার বড্ড প্রিয় নগেন, বড্ড প্রিয়। কি অংশ সেটা আমি তোকে বলবো না। জানিস, মানুষের মাংস এত সুস্বাদু যে সেটা খেলে তুই ওই মুরগি, পাঁঠা সব ভুলে যাবি। সত্যি বলছি নগেন, ভুলে যাবি রে। আর আর মানুষের মাংস খেলে কি হয় জানিস? বয়স থমকে যায়। তার মানে? এই যে আমাকে দেখছিস, দেখ দেখ, আমার বয়স কত জানিস? তা ধর ওই প্রায় 250 বছর। সেই যখন ইংরেজরা এলো এই দেশে, সেই সময় আমার জন্ম। মাঝে কত কিছু হলো, কত বছর গেল, কিন্তু আমি যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম। আর এর কারণ কি? মাংস। মাংস এর কারণ মানুষের মাংস। তুই কি মানুষ নাকি পশু? মানুষ। আমি মানুষ নগেন। আর মানুষই হলো এমন এক প্রাণী যে বিপদে পড়লে সব করতে পারে, সব সব। কেমন কেমন করে আমি এরকম হলাম শুনবি? বলবো তোকে, আমি সবটা বলবো নগেন। সে আজ থেকে প্রায় 300 বছর আগের কথা। তখন আমার বয়স 35 হবে। তখন আমি জাহাজে ঘুরি, রাধুনী ঠাকুরের কাজ করি, যা পাই একার পেট চলে যায়। সেইবার আমরা গেলাম পশ্চিমের দিকে, মাঝ সমুদ্র। হঠাৎই উঠল এক বিশাল ঝড়। ঝড়ের দাপটে জাহাজ উল্টে গিয়ে এক নির্জন দ্বীপে গিয়ে পড়ল। জাহাজে তখন আমরা 6 জন রয়েছি, কিন্তু খাবার কিচ্ছু নেই। প্রথম কয়েকদিন ঘাস, ফল, পাতা সব খেলাম, কিন্তু যত দিন কাটতে থাকলো দ্বীপে যেটুকু খাবার ছিল তাও শেষ হয়ে গেল। আর তারপরে শুরু হলো বেঁচে থাকা লড়াই। আজকে 1 মাস হয়ে গেল আমরা এখানে আটকে রয়েছি। দ্বীপের যত সামান্য গাছপাতা যা ছিল সব শেষ হয়ে গেছে। শরীর যেন অবশ হয়ে আসছে। এবারে বেঁচে থাকতে হলে শুধু একটাই পথ অবশিষ্ট রয়েছে। সেটা কি? যেইভাবে সবলরা দুর্বলদেরকে শিকার করে বেঁচে থাকে, আমাদেরও তাই করতে হবে। ওই দেখো জয়রামকে, ওই আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল। আর ওই হবে আমাদের প্রথম শিকার। বাকি 5 জন মিলে ঝাঁপিয়ে পড়ল ওর উপরে। মুহূর্তের মধ্যে সকলে জয়রামকে এত মারতে শুরু করলো যে তার দুর্বল শরীর এই অত্যাচার সহ্য করতে পারল না। সে আর্তনাদ করল, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমাদের বেঁচে থাকার জন্য তোমাকে মারতেই হবে। ছড়ে নিয়ে আয়। আজ কতদিন পরে খাবার খাবো। ইয়া!
খাবো খাবো, হ্যাঁ, খাবো খাবো, পেট ভরে খাবো। এইভাবেই জয়রাম হলো আমাদের প্রথম শিকার। জয়রামের মাংস সকলে মিলে ছিঁড়ে খেয়ে যেন আমাদের শরীরে এক ফুর্তি এসে গেল। মনে হলো আরো কয়েকদিনের জন্য যেন পরমায়ু পেলাম। কিন্তু পেট হলো পাপি, জানিস নগেন, এর এর কি শান্তি আছে? দেখতে দেখতে আমরা কেবল 3 জন রইলাম, কিন্তু জানি না এরপরে কে কার খাবারে পরিণত হবে। কিন্তু তখনই ঘটলো এক চমৎকার। একদল বণিক সেই দ্বীপের কাছে আমাদের জাহাজের ভগ্নাংশ দেখে আমাদের 3 জনকে উদ্ধার করলো। মানব সমাজে তো ফিরে এলাম, কিন্তু মানুষের মাংসের স্বাদ আমার মুখে লেগে রইল। আমি দেখলাম আমার বয়স যেন থমকে গেছে। বুঝলাম এই সবই ওই মাংসের গুণ। তারপর থেকে আমি এইভাবে ছুটে বেড়াচ্ছি। তার মানে তুই ইচ্ছে করে কিছুদিন এক গ্রামে থাকতিস, আর সেখানে মানুষের মৃত্যু মিছিল যখন অত্যধিক বেড়ে যায় তখন সেই গ্রাম ছেড়ে চলে যাস? ঠিক, একদম ঠিক। কিন্তু তোর বউটা বড্ড বেশি চালাকি করতে গেছিল। ও আমার উপর নজর রাখছিল, ভেবেছিল লোকের কাছে আমার ভালো মানুষের মুখোশ খুলে দেবে। তাই তো সেই রাতেই ওকে মেরে ফেলতে হলো। তুই আমার মালতীকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। এত রাগ ভালো নয় নগেন। তুই তোর বউয়ের জন্য খুব দুঃখ পাস বল। তোর এই দুঃখ আজ আমি শেষ করে দেবো, ঠিক আছে বাবা? এই যে বলে না নিয়তির ডাক, সেই নিয়তির ডাকি তুই আজ নিজের মৃত্যুর কাছে এসেছিস। তুই আমাকে চাইনি রে, আমি তো চাইনি, কিন্তু কি করব? তুই আমার সব রহস্য জেনে গিয়েছিস। আর এবার তো তোর একমাত্র পথ হলো মৃত্যু। আর তারপরে তোর মাংস দিয়ে আমি আবার যৌবন লাভ করব। এবার তোর পালা নগেন, তোর। নরেন্দ্র বাঘের মতো নগেনের দিকে আসতেই নগেন চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। মুহূর্তের মধ্যেই টেবিলে ধাক্কা লাগতেই টেবিলে জ্বলতে থাকা মোমবাতি উল্টে গেল, আর সেটা গিয়ে পড়ল নরেন্দ্রের গায়ে। নিমেষের মধ্যে জ্বলে উঠল আগুন। আগুন আগুন আগুন, নগেন 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 নগেন, আগুন নিভিয়ে দে নগেন। কোনোদিন না শয়তান, এতদিনে তোর পাপের ঘোড়া পূরণ হয়েছে। তোর মতো নয় অভিশাপ কিন্তু শেষ হবে। নগেন নগেন নগেন, বাঁচা আমায়। নগেন নরেন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে বাইরে থেকে আটকে দিল। ও জানে নরেন্দ্রের মাধ্যমে শুধু একটা নরখাদক নয়, জোরে ভস্ম হবে এক খুনি, যে বেঁচে থাকলে নিরীহ মানুষের উপরে নেমে আসবে এক অভিশাপ। নরেন্দ্র আগুনে পুড়ে শেষ হয়ে যায়।